শামীমা কথাটা বলে কাজল জায়গায় রেখে চুল থেকে গামছা খুলে রাখেন। গামছা খুলতেই তার সুন্দর ভেজা কোঁকড়ানো চুল ঝরঝর করে পিঠময় ছড়িয়ে গেল এক সঙ্গে সঙ্গে। কুহু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল এত সুন্দর চুলের গোছার দিকে। কাব্য ভাই, স্নিগ্ধ ভাইয়া সম্ভবত বড়মার চুলটাই জিনগতভাবে পেয়েছেন। ওদের চুলও এত ঘন আর সামান্য কোঁকড়ানো। কুহু মন্ত্রমুগ্ধের ন্যায় শামীমার চুলের দিকে চেয়ে রাখল। বড় মা, শামীমা আলমারিতে সোনার চেইন খুঁজতে ব্যস্ত। জবাব দিলেন কুহুটাকে। হুম। কুহু একদম অদ্ভুত প্রশ্ন করে বসল। তোমার চুলের উপর বড় চাচু কি ক্রাস্ট? শামীমার গাল দুটোতে লাল আভা খেলে গেল। বক্সে সোনার চেইন খুঁজতে থাকা হাতটা থেমে গেল পরপর। পরপর কুহুর সামনে লজ্জা পাওয়া ঠিক নয় বলে অযথাই বক্সে ঘাটাঘাটি করতে নিজেকে ব্যস্ত রেখে বললেন, জানি না ঠিকঠাক, তবে আমাকে পাত্রী হিসেবে ওনার শুরুতে নাকি এই চুল দেখেই পছন্দ হয়েছিল। তোর চাচ্চু আমাকে এখনো হেয়ার ড্রায়ার ব্যবহার করে দেন না। চুলের আগা কাটা ছাড়া আজ অব্দি চুল ছোটও করেনি। তোর চাচ্চুর পছন্দ না। কুহু অপলক চেয়ে রইল শামীমার লাজুক সুখী সুখী গাল দুটোর দিকে। বড় চাচ্ছুর এই বয়সেই স্ত্রীর চুলের প্রতি কতটা দরদ, মায়া জন্মালো। কুহু তারপর আয়নায় নিজের খুলে মেলে রাখা চুল দেখল। ওরও তো কোমর সমান চুল আছে। কাব্য ভাইয়ের কি ওর চুল পছন্দ হয় কি জানি। কুহু একবার শুনেছিল কাব্য বড় চুল পছন্দ করে। তারপরেই কুহু বিভিন্ন রেমেডি ফলো করে নিজের চুল বড় কোমর সমান বানিয়েছে। কাব্য ভাই কি সেসব খেয়ালে রাখেন কি জানি। কুহু এসবের উত্তর পায়নি এখনো। কাব্য বরাবরেরই তেমন কোনো কথা বলে না, কথা ভেতরে চেপে রাখতেই বেশি ভালোবাসে। তবে কুহু জানে কুহুর প্রতি কাব্য ভাই একটু অন্যরকম সবসময়। কুহু অনুভব করে কাব্য ভাই ওকে একটু অন্যরকম ট্রিট করেন। টুকটাক যত্ন, কুহুর প্রিয় জিনিসটা এনে দেওয়া, কুহুকে রাস্তার পাশে যত্ন নিয়ে আগলে রাখা, এসব কি কাব্য ভাই বোন হিসেবেই করেন শুধু? কুহুর তো মনে হচ্ছে না এসব বোন হিসেবে নয়। কুহুর মনে হচ্ছে তার থেকেও বেশি কিছু এসব। কুহু মৃদু হেসে উঠে দাঁড়ালো বিছানা থেকে। শামীমা তখন আলমারির দরজা লাগাচ্ছেন। কুহু তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। শামীমা কুহুর হাতটা এক হাতে চেপে ধরে হালকা হেসে চাবি দিচ্ছেন দরজায়। কুহু বলল, আচ্ছা বড় মা, আমার চুল কি তোমার মতো ক্রাশ খাওয়ার মতো? একটু ভালো করে দেখে বলো না প্লিজ। শামীমা কুহুকে নিজের থেকে ছাড়িয়ে নিলেন। কুহু তাকে ভালো করে দেখানোর জন্য পিঠের চুল সব বুকের কাছে এনে ফেলল। শামীমা কুহুর চুল দেখেন, তারপর হালকা হেসে সোনার চেন কুহুর হাতের মুঠোতে ধরিয়ে দিয়ে বললেন, হুম, তোর চুলও ভীষণ সুন্দর। তোর বর ভীষণ পছন্দ করবে, জানা হয়ে গেছে। এবার যা, তোর মা অপেক্ষা করছে। কুহু লজ্জা পেয়ে গেল। ও তো এভাবে জানতে চায়নি। বড় মা কি করে বুঝে গেলেন ভাই কুঞ্জ। পরিবারের সদস্যরা ঢাকাটু খাগড়াকর ছড়ির বাসে উঠে বসেছেন সবই। মহু ও মুবিন বসেছে একসাথে। মূলত মহুর সিট ছিল কায়ার সঙ্গে, কিন্তু কায়া আদৌ জানে না মহুকে স্নিগ্ধ কি আবুল তাবুল বুঝিয়েছে। এখন মহু বায়না ধরে বসে আছে সে ভাইয়ের পাশে বসবেই বসবে। এদিকে মুবিন চায় তার জীবনের একমাত্র আদর্শ ম্যান প্রিয় কাব্য ভাইয়ের পাশে বসবে, অথচ বোনকে ভালোবেসে বিধায় ছোট বোনের আবদার ফেলতেও পারছে না। তাই এক প্রকার বাধ্য হয়ে চোখ মুখ কুচকে মহুর পাশে গিয়ে বসেছে। মহু ভাইকে কেঁদে কেঁদে কিছু বলে যাচ্ছে। মুবিন টিস্যু নিয়ে মহুর চোখের পানি মুছে দিতে দিতে শুনছে সেসব। কাব্যকে তাই কুহুর পাশে এসে বসা লাগলো। কাব্য লিপস্টিক স্টেইন গোসলে চলে গেলেও কুহুর মজার ধুকফুকানি কাব্যকে দেখে তো আর কমে যেতে পারে না এত সহজে। ওটা চক্রবৃদ্ধি হারে বাড়ছেই। কাব্য কুহুর পাশটায় বসতেই কুহু চূড়ান্ত লজ্জায় ডুবে দ্রুত জানালার দিকে মুখটা ফিরিয়ে নিল। কাব্যর পাশে বসে সিট ঠিক করছে। নিজের সিট ঠিক করে কুহুর দিকে চেয়ে বলল, তুই সিট পেছাবি? কুহুর মনে হলো সিট পেছালে ভালোই হবে। ও মাথা নাড়ালো। কাব্য খুব স্বাভাবিক ভঙ্গিতে কুহুর দিকে এগিয়ে সিট ঠিক করে দিতে লাগলো। কুহুর চোখ গেল তখন কাব্যের সামান্য কোকড়ানো ঘন চুলের দিকে। কুহুর আজ মনটা বেপরোয়া হয়ে উঠল। একটু কি চুলটা ছুঁয়ে দেখবে? হাতটা নিষ্পিস করতে লাগলো এক প্রকার। দোনমোনা করতে করতেই দেখা গেল কাব্য সরে যাওয়ার জন্য পিছু হটতেই কুহুর ঠোঁট সোজা কাব্যের চুল স্পর্শ করল। কাব্য চমকে উঠে মুখ তুলে কুহুর দিকে তাকালো। কুহু নিজেও তপ্তা খেয়ে গেছে।
এমন একটা মুহূর্ত দুজনের কেউ একটু আশা করেনি। স্বয়ং কুহুও না। কাব্য জেগে থাকা অবস্থায় একটু এমন চুবু কথাহীন নহে। অস্বস্তি নিয়ে দেখা গেল কাব্য 2 সেকেন্ডের মাথায় দ্রুত সরে এসে সিটে সোজা হয়ে বসে গেছে। কুহু হাঁ করে তাকিয়ে আছে সেভাবেই। কুহুকে ওভাবে হ্যাং মেরে বসে থাকতে দেখে কাব্য নিজেও চুপ করে রইল। এটা নিয়ে জল ঘোলা করার আগে খুব দ্রুত অন্য পাশে মুখ ফিরিয়ে নিয়ে রোবটের মতো বসে থাকলো। কাব্য তাই আর কিছু শোনালো না। রোবটের মতো বসে থাকা কুহুর থেকে চোখ সরিয়ে কাব্য নিজের হাতের দিকে তাকালো। কাব্যর হাতে কুহুর ওড়না আর এক প্রান্ত লেগেছিল। কাব্য কুহুর দিকে ওভাবেই চেয়ে হালকা হাতে ওড়না হাত থেকে সরিয়ে কুহুর কোলে রেখে দিল। সেটা তখন কুহু মোটেও অনুভব করতে পারেনি। কুহু সেভাবেই চুপচাপ জানালার দিকে চেয়ে বসে রইল। স্নিগ্ধ কায়ার পাশে বসেছে। মাথায় দেওয়া একটা আর্মি ক্যাপ, চোখে সানগ্লাসও লাগিয়েছে দেখা গেল। কায়া ওকে দেখে মেজাজ দেখাতে শুরু করলো। কি দরকার ছিল মহুকে হাবিজাবি বোঝানোর? আমরা একসঙ্গে বসেছি, আল্লাহ জানে ফুপু ফুপা কি ভাববেন। সবসময় তেড়ামি না করলে কি আপনার পেটের ভাত হজম হয় না স্নিগ্ধ? স্নিগ্ধ ডোন্ট কেয়ার ভাব করে রাগের মুহূর্তেই ঝাঁসকি রানী হয়ে যাওয়া কাওয়ার মাথায় নিজের মাথা থেকে খুলে আর্মি ক্যাপর মাথায় লাগিয়ে দিল। কায়া ভ্রু কুচকালো। স্নিগ্ধর রাগের লাভ পয়সার মূল্য না দিয়েই বলল, চুপ করে বসে থাক। আছি মাত্র 5 দিন। এবার গেলে 3 মাসের আগে এই প্রেমিক রে কিন্তু পাবি না। আগের বারের মতো এইবার কেঁদে কুটেও কিন্তু লাভ হবে না। সময় দিচ্ছি, এনজয় কর, আর আমারও তোরে ফিল করতে দে। কায়া ভেতরটা হাহাকার করে উঠল। স্নিগ্ধ চলে যাবে আবার? আবার সেই দূরত্ব? দিনে 2 মিনিট কথা বলার সময় হবে না ওর। কায়া যখন তখন এই মানুষের পাগলামি দেখতে পারবে না। কায়ার চোখটায় জল ভরে গেল। আজ স্নিগ্ধের জন্য চোখে কাজল পড়েছিল, সেটাও নষ্ট হবার পথে। স্নিগ্ধ কায়ার চোখের জল দেখার আগে কায়া জানালার পাশে মুখ ফিরিয়ে নিল। স্নিগ্ধ বুঝতে পারল সম্ভবত সেটা আলগোছে সামনে কয়েক সিট আগে বসা বড়দের একবার সতর্ক চোখে দেখে মাথাটা নামিয়ে আনলো কায়ার কাঁধে। কায়া কেঁপে উঠল খানিক। স্নিগ্ধ কায়ার কাঁধে মাথা রেখে ওর হাতটা নিজের হাতে মুষ্টি করে ধরে রাখলো। কায়ার শরীর কাছে কান্নার টানে। স্নিগ্ধ কাঁদতে দিল। চুপ করে সেভাবেই কায়ার কাঁধে মাথা রেখে মোবাইল বের করে নিজেদের একটা ছবি তুলে নিল। কায়ার মুখ দেখা যাচ্ছিল না দেখে স্নিগ্ধ গোতা দিল। ক্যামেরার দিকে তাকা। কায়া তাকালো। ওর চোখে মুখে জল। স্নিগ্ধ ওভাবেই ছবি ক্লিক করলো। কায়া চোখের জল মুছে বলল, এত ভারী মাথা রাখলেন? কাঁধ ব্যথা করবে আমার। স্নিগ্ধ জবাবে ফোনে গেমস খেলতে খেলতে জবাব দিল, অভ্যেস করাচ্ছি। বিয়ের পর মাথা থেকে আর অনেক কিছুর ভার সহ্য করা লাগবে। সো ট্রাই ইট ফ্রম নাও। ধুর, খালি উল্টো পাল্টা কথা। কায়া লজ্জা ঢাকতে স্নিগ্ধের হাতে থাপ্পড় বসালো। খুবই ঘুমিয়ে আছে। সিটের পাশটায় বারবার মাথা হেরে পড়ে যাচ্ছিল দেখে কাব্যকে ঠিক করে শোয়ালো। দেখা গেল কুহু ওটুকু জায়গার মধ্যে কেমন গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। কাব্য অবাক হলো, হয়তোবা কেউ একটা বাসের সিটের মধ্যে এভাবে ঘুমোতে পারে আদৌ? এটা কুহু বলেই হয়তোবা সম্ভব হয়েছে। কুহুর বোধ হয়ে ঠান্ডা লাগছে। কাব্য ওর ব্যাগ টেনে একটা জ্যাকেট বের করে কুহুর উপর দিয়ে দিল। দেখা গেল কুহু ওই জ্যাকেটটাই হাতের মুষ্টিতে খামচে ধরে আরামের ঘুমে তলিয়ে গেল। কাব্য ঠোঁট টিপে হাসত। সম্ভবত যেভাবে কুহু খাবড়ে ধরে আছে জ্যাকেটটা যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে, না হলে কেউ ছিনিয়ে নেবে। পাগল একটা। এত লম্বা জার্নিতে একসময় কাব্য সিটে মাথা হেরিয়ে ঘুম লাগালো। কুহু কখন যেন সরতে সরতে কাব্যের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। অবচেতন মনে কখন যে কাব্য তার হাতটা সিট থেকে পড়ে যাবে সেজন্য কুহুকে একপাশে করে ধরে রেখেছে সেটা ও নিজেও জানল না। কুহুর হাতটা কাব্যের ওই হাতটা ছুঁয়ে রেখেছে নিজের হাতে। দুজন ছেলে মেয়ে নিজের অজান্তেই কখন যে এতটা কাছাকাছি এসেছে একে অপরের, সেটা ওরা টের পেল না এক বিন্দুও। একসময় কাব্য সিটে মাথা হেরিয়ে ঘুম লাগালো। কুহুও কখন যেন সরতে সরতে কাব্যের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। অবচেতন মনে কখন যে কাব্য তার হাতটা সিট থেকে পড়ে যাবে সেজন্য কুহুকে একপাশে করে ধরে রেখেছে সেটা ও নিজেও জানল না। কুহুর হাতটা কাব্যের ওই হাতটা ছুঁয়ে রেখেছে নিজের হাতে। দুজন ছেলে মেয়ে নিজের অজান্তেই কখন যে এতটা কাছাকাছি এসেছে একে অপরের, সেটা ওরা টের পেল না এক বিন্দুও। খাগড়াছড়িতে পৌঁছবে কাব্যদের বাস। স্নিগ্ধ কায়ার হাত চেপে ধরে নিজের কোলের ওপর রেখে কথা বলছিল কায়ার সঙ্গে।
কায়ার মাথাটা স্নিগ্ধের ঘাড়ে ঠেকিয়ে রাখা ও আরাম করে শুনছে প্রেমিকের এক একটা মুখ নিঃসৃত বাণী। বাসের কন্ডাক্টর যখন বলল বাস খাগড়াছড়ি স্টেশনে পৌঁছাবে 2 মিনিটের মধ্যেই, কায়া ভরকে গেল এইবার। ও স্নিগ্ধের কাঁধ থেকে মাথাটা তুলে দ্রুত স্নিগ্ধের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। স্নিগ্ধ বোধহয় এতে ভীষণ বিরক্ত হলো। ও ভ্রু কুচকে তাকিয়ে হতাশ গলায় বলল, কি হলো তোর আবার? কায়া ওকে ঠেলতে ঠেলতে অস্থির কণ্ঠে বলল, উঠুন, বাস পৌঁছে যাবে। ফুপু আমাকে আপনাকে এই অবস্থায় দেখলে খবর করে দিবেন আমার। স্নিগ্ধ ওঠে না তবুও। কায়ার মনের ভয় ওকে এটুকু কাবু করতে পারেনি। ও ওভাবেই কায়ার সঙ্গে ঠেসে বসে বলল, তো আমি কাউকে ভয় পাই না, যার দেখার দেখুক। যে বিয়ে 3 বছর পর হওয়ার কথা সেটা এক্ষুনি হয়ে যাবে। 3 বছর পর আমাদের একটা সুইট লিটল বেবি থাকবে, বেস্ট না? স্নিগ্ধর চোখ মুখ চকচক করে ওঠে যেমন। কায়া ওর হাসি হাসি মুখটা দেখে ভ্রু কুচকে রেগে চোখ পাকিয়ে তাকায়। স্নিগ্ধ ওর চোখ পাকানো দেখে ভ্রু উঁচায়। কি ডিল পছন্দ হয় নাই? এর চেয়েও বেটার ডিল আছে আমার কাছে, বলবো তুই শুনতে চাইলে। অ্যান্ড লজ্জা না পেলে বলতেই পারি। তো শুন, ডিলটা হচ্ছে গিয়ে, স্নিগ্ধের চোখে মুখে ভীষণ দুষ্টুমি খেলা করছে এই মুহূর্তে। কায়া হাঁ করে তাকিয়ে রইল। এই সিনের মুখ দেখে মনে হচ্ছে নির্ঘাত অশ্লীল কিছুই চিন্তা করছে। কায়া নিজেকে সামনে দুহাতে থাপ্পড় বসালো স্নিগ্ধের বাহুতে। ধুর, সব সময় এমন কেন করেন আপনি? অসভ্য একটা লোক, খালি মাথায় এইসব ঘুরে। ছি! স্নিগ্ধ হাসতে হাসতে কায়ার হাত ধরে থামাতে থামাতে বলছে, আর মারিস কেন? ভালো কথাই তো বলছি, মারিস না ভাই, থাম। স্নিগ্ধ নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে কায়ার মাথা থেকে নিজের ক্যাপ খুলে ওর মাথায় লাগালো। চোখে সানগ্লাস লাগিয়ে বাবু বনে গেল ভাইয়ের সিটে দিকে। ওখানে গিয়ে তো ওর নিজের চোখই ছানা বড়। কাব্যের কোণে মাথা রেখে তার এক হাত নিজের হাতে মুষ্টি করে ধরে ঘুমিয়ে আছে। ওর গায়ে কাব্যের জ্যাকেট জড়ানো, কাব্যের এক হাত কুহুর চুড়ে। স্নিগ্ধ কি বলবে, এমন একটা সিনে কি রিয়াকশন দেবে বুঝতে পারে না যেমন। বড় ভাইয়ের সঙ্গে কুহুকে কি বোন হিসেবে দেখে রিয়াকশন দেওয়া উচিত? কিন্তু কুহু তো বড় হয়েছে, ওর আচরণ দেখে কি তেমন ভাবা উচিত? স্নিগ্ধ নিজেকে সতর্ক করল। তারপর কিছুটা অস্বস্তি নিয়ে ডাকলো কাব্যকে। ভাইয়া, ভাইয়া, উঠো, আমরা পৌঁছে গেছি ভাইয়া। কাব্যের চোখ দুটো নড়ে উঠল। কুহু ততক্ষণে উঠে গেছে। ওর চোখ দুটো নড়বড়ে উঠেছে। কাব্য চোখ কুচকে তাকালো। সবার আগে স্নিগ্ধের দিকে নজর গেল। স্নিগ্ধের চোখ মুখ দেখে কেমন একটা যেন লাগলো সম্ভবত। কাব্য চমকে নিজের কোলের দিকে তাকালো। কুহু নড়ছে, চোখ ডলছে ঘুমিয়ে। কাব্যের নিজের চোখেই এইবার ছাড়া বড়া হয়ে গেল। ও কিছুটা অবাক গলায় বলল, কুহু। কুহু কাব্যের গলা শুনে চোখ খুলে তাকালো। কাব্যের হা হওয়া মুখ দেখে নিজের অবস্থান লক্ষ্য করে যেমন এখন, পর মুহূর্তেই নিজেকে কাব্যের কোলে দেখে আটকে ওঠে দ্রুত। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। ওনা ঠিক করতে করতে অস্থির গলায় দ্রুত বলে ফেলে, সরি, আমি কখন এভাবে, আমি আসলে বুঝি। বাকিটা বলার আগে কাব্য স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ মুখে আঙুল চেপে ধরো তাৎক্ষণিক বলল, আমি চুপ, কিছু দেখিনি আমি। রেডি হয়ে আসো, আমি সামনে যাই। বলে স্নিগ্ধ দ্রুত নিজের সিটের দিকে গেল। কাব্য চোখ উল্টে হতাশ চোখে স্নিগ্ধের যাওয়ার দিকে তাকালো। এই ছেলেটা কি ভাবছি কে জানে, যা পাজি এবার হাত মিলেছে সারাক্ষণ টিচ করবে। কাব্য এবার ভ্রু কুচকে এবার কুহুর দিকে তাকালো। কুহুর চোখে মুখের দিকে তাকানো যাচ্ছেই না। বেচারি ভীষণ অপ্রস্তুত হয়েছে। কাব্য ওসব ধারল না। ভ্রু নাচিয়ে গম্ভীর কণ্ঠে বলল, জ্যাকেটটা। কুহু অবাক হয়ে তাকালো। কাব্য এবার চোখের ইশারায় ওর গায়ের জ্যাকেটের দিকে ইশারা করে দিল। কুহু লজ্জা পেল, দ্রুত জ্যাকেট খুলে কাব্যের দিকে এগিয়ে দিল। কাব্য সেটা গায়ে জড়াতে জড়াতে এত সবে না গিয়ে সোজা বলল, ব্যাগ বের কর, পৌঁছে গেছি আমরা। কাব্য কথাটা বলে সিট থেকে উঠে ব্যাগ কাঁধে ঝোলালো। কুহু হাঁ করে কাব্যের দিকে চেয়ে পরপর মৃদু হেসে মুখটা অন্য পাশে সরিয়ে ফেলল। সাজেকে আজ ভীষণ বৃষ্টি। টাপুর টুপুর বৃষ্টির এক একটা ফোঁটা যখন ভ্যালির টিন বেয়ে বইয়ে ঝুমঝুমিয়ে পড়ছিল, দারুণ নান্দনিক শব্দ বুনছিল। কুহু বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। মনটা ওর বড্ড খারাপ, ভারী। তার কারণ হচ্ছেন বড় চাচ্ছু। সিদ্দিক পরিবারের আন্ডা বাচ্চাদের অল্পতেই সর্দি জ্বর শুরু হয়ে যায়। ছোট থেকে এরা আদরে আরামে বড় হওয়া সিদ্দিক ভাইদের এক একটা ছাওপনা, তাই ভীষণ ছোঁয়াছে এরা।
এদের মধ্যে বলা যায় কাব্য একটু ভালো এদিক থেকে, খুব একটা অসুখ বিসুখ হয় না ওর, অথবা হলেও কেউ জানে না। ছেলেটা অসুখ বিসুখ হলেও ঠিক নিজের প্রতিদিনের কাজ স্বাভাবিকভাবেই করে। কেউ ওর চোখ মুখ দেখে হয়তোবা আন্দাজে করতে পারে কাব্য অসুস্থ হয়েছে, তখন কাব্যকে ধরে বেঁধে স্বামীবাগ ঘরে বন্দি করে রেখে দেন। এজন্যই হয়তো কাব্য কাউকে নিজের অসুখের কথা শোনায় না। আজ বড় চাচ্চু পৃথিবীর বিস্তৃতময় ঘোষণা দিয়েছেন, খাবার টেবিলে গম্ভীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলেছেন, আজ এখন একটা ছেলে মেয়েও যদি বাইরে বেরিয়ে বৃষ্টি মাখে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। বৃষ্টি বন্ধ না হওয়া অবধি বাচ্চারা ঘরে বসে আরাম করো। বড় চাচু কথাটা বলে টেবিল থেকে উঠে চলে গেলেন, অথচ এই আদেশে সবার মনটাই খারাপ হয়ে গেল। কায়া কুহু দুজনেই সবে তৈরি হয়ে এসেছে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজবে বলে। তাছাড়া আজ স্নিগ্ধ কায়ার বাইরে ঘুরতে বেরোবার কথা, একসঙ্গে দুজন রেইনি ডেট করবে বলে ঠিক করে রেখেছিল। স্নিগ্ধের মুখটাই এবার দেখার মতো হয়ে গেল। বেচারা যতবার একটা ডেটের প্ল্যান করে ততবার ঠিক একটা না একটা ঝামেলা এসে হাজির হয়ে যায়। সারা তার ভাগ্য দিয়ে এত কুফা কে লাগালো। স্নিগ্ধ নিজের রুমে ঢুকে লক করে বসে রইল। কায়া কি করবে? চুপ করে জানালার পাশটায় বসে বৃষ্টি দেখছে। কুহুর এসবে খুব একটা মন নেই ওর, ও তো এসবে মন খারাপ করার মতো প্রেমিকই নেই। ও আরাম করে মেঝেতে বসে লাকিজে কি একটা গোছ কাজ করছিল। কায়া আগ্রহ নিয়ে এবার উকিয়ে নিয়ে দেখতে গেল। কুহু লুকিয়ে ফেলেছিল সঙ্গে সঙ্গে। কায়ার এমনিতেও মন খারাপ ছিল, তাই কুহুকে আর বিরক্ত না করে চুপচাপ বসে বৃষ্টি দেখছে। কায়ার ফোনের মেসেজ টোনে হঠাৎ বাজলো স্নিগ্ধের মেসেজ এসেছে। বের হ, আমি বাইরে। কায়া কুহুকে একবার দেখে নিল, ও তখনও এসব হাবিজাবি কাজে ব্যস্ত। কায়া রিপ্লাই করল। কিভাবে যাব? বড় চাচ্চু তো মানা করেছেন। স্নিগ্ধের পাল্টা মেসেজ সঙ্গে সঙ্গেই এলো। তুই বের হ, বাকিটা আমি দেখে নিচ্ছি। কায়া মোবাইল রেখে কুহুর দিকে তাকালো। কুহু লাকেজ হাত দিয়ে বন্ধ করে দুহাত ঝেঁটে উঠে দাঁড়ালো। কায়ার চোখ মুখ দেখলো আরাম করে, তারপর দায়সারাভাবে বলল, কি বেরোবি নাকি? কায়া কিছুটা ভরকাল। অবশ্য কুহু কি জানে ওর আর স্নিগ্ধের কথা? জানেই হয়তোবা, না হলে এমন হেয়ালি করে কথা বলবে বা কেন? কায়া ওরা ঠিকঠাক করে মাথায় ভালো করে তুলে দিল। কুহুর দিকে চেয়ে কিছুটা দোনমনা করে বলল, ওই, হ্যাঁ, একটু বেরোচ্ছি আর কি, চলে আসবো এক্ষুনি। তুমি একটু এদিকটা ম্যানেজ করো না প্লিজ। কুহুর হাতে একটা লাল ফ্লোরাল গাউন, সেটা আরাম করে বিছানার উপর রাখতে রাখতে বলল, পারবো না। কেন? অল্প সময়ের তো ব্যাপারই তো, একটু বোঝো প্লিজ। কায়া অনুরোধ করলো যেমন। আরে পুরো কথা তো শুনবি আগে। পারবো না কারণ আমিও বেরোচ্ছি। আই হ্যাভ সাম প্ল্যানস। কুহু গাউন রেখে এবার জুয়েলারি সিলেক্ট করতে মন দিয়েছে। কায়া এবার মাত্র সন্দেহের চোখে কুহুকে দেখল। কুহুর হাব ভাব ওর ভালো ঠেকছে না একটুও। কুহু এত সেজে গুজে বৃষ্টির মধ্যে যাবেটা কোথায়? ওরা হয় বয়ফ্রেন্ড আছে তাই বেরোচ্ছে। কুহুপুর তো তেমন কেউ নেই। কাব্য হয়তো এখন নিজেকে ও মাই গড, কিছু একটা মনে পড়তেই চমকে উঠল কায়া। ও দৌড়ে এসে কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঝুমকো হাতে আচমকা কায়ার জড়িয়ে ধরতে সামনে ঝুঁকে গেল কুহু। কায়া কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে চাচালো, ও মাই গড, অল দ্য বেস্ট কুহুপু। আমি খুব খুব খুশি। প্লিজ জয়ী হয়ে ফেরো। কুহু অবাক হয়ে কায়ার দিকে তাকালো। কায়া বুঝে গেছে, তবে লাজুক আভা খেলে গেল কুহুর স্নিগ্ধ মায়াবী মুখটুকুতে। কুহু তবুও হেয়ালি করে লাজুক কণ্ঠে বলল, কিসের জন্য এত খুশি হয়ে ভুইসটা করলি? কায়া কুহুকে পিঞ্চ মেরে বলল, ক্রাশকে প্রপোজ করতে যাচ্ছ, তাও আবার জেসে ক্রাশ না, একদম বাঘের ন্যায় গর্জন করা ক্রাশ। দেখো আবার ধমক টমক খেয়ে দমে যেও না। যুদ্ধে বিজয়ী হওয়াই তোমাদের সিদ্দিক রমণীদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। কুহু লজ্জা পেয়ে হেসে ফেলল। কায়া এখনও কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। কুহু ওর দিকে ফিরে আয়নায় তাকিয়ে হঠাৎ নিজেও পিঞ্চ মেরে বলল, যাবি না বাইরে? এখন দেরি হচ্ছে না? কায়ার হঠাৎ মনে পড়ল ওর তো বাইরে যাওয়ার কথা স্নিগ্ধের সাথে। কায়া জিব্বা দাঁত দিয়ে কেটে ফোনটা দেখল। স্নিগ্ধের অলরেডি 10টা মিস কল জমেছে। এই বেটা আজ কায়াকে ধরে পেটাবে শিওর। কায়া দৌড়ে জুতো পরে বেরিয়ে যাচ্ছে। কুহু পেছন থেকে চাচালো, এনজয়। কায়া শোনে না। ও তখন প্রেমিকের ভয়ে পগার পার। কুহু লাকেজ থেকে ফেরি লাইট
ফ্লাওয়ার বুকে বের করে একে একে সাজিয়ে রাখলো। হাত কোমরের দুপাশে ঠেসে সেসবের দিকে চেয়ে ভেতর থেকে দলা পাকিয়ে দীর্ঘশ্বাসগুলো বেরিয়ে এলো। এতক্ষণ ভয় না হলেও এখন হচ্ছে। কুহুর মজার অনুভূতি শোনার পর কাব্য ভাই কি বলবেন, কি করবেন? ধমক দিলে কুহু নীরবতা সয়ে নেবে, কিন্তু রিজেক্ট করে কি করবে? পরপর মনকে বোঝানো রিজেক্ট করতে পারেন। কুহুর কাজ ওর মনের কথা জানানো, বাকিটা কাব্য ভাই কি করবেন সেটা তার ব্যাপার। কুহু তাকে ফোর্স করবে না অবশ্যই, তবে সময় দেবে। বিয়ে করা অবধি অপেক্ষা করবে কুহু। কাব্য ভাই রাজি না হয়ে যাবেন কোথায়? তার 7 জন্মে কি এতটা ভালো কেউ বাসতে পারবে কোনোদিনও তাকে, যেমন করে কুহু ভালোবেসেছে? কুহু রেড গাউন পরে বাথরুম থেকে বের হয়েছে। এতক্ষণ গাউনটা 2 হাতে তুলে রেখেছিল, বাথরুম থেকে বের হতেই সেটা নামালেও। আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে বসলো। ঠোঁটে দিয়েছে রেড লিপস্টিক, চুল সামনের দিকে কার্ল করে ছেড়ে দিয়েছে, পেছনে খোলা রেখেছে চুল। আইলাইনার দিয়েছে চিকন করে, সাথে হালকা হাতের কাজও লাগিয়েছে। সেই যে গুজে আয়নায় একবার দেখে নিল ও নিজেকে। ভীষণ সুন্দর দেখাচ্ছিল কুহুকে আজ। লেখকের মতে আজ যদি শাহরিয়ার সিদ্দিক কাব্য না পড়ে কুহুর এই রূপে, তবে বিস্তারিত করা উচিত এই তামাম পৃথিবী হতে। রেডি হয়ে কুহু ভীষণ নার্ভাস অনুভব করছিল। হঠাৎ করে ঘাম হতে শুরু করলো, এবার কান্নাও পাচ্ছে হঠাৎ করে। কাব্যকে প্রপোজ করে যতটা সহজ মনে হচ্ছিল, আপাতত দৃষ্টিতে এটা তেমন সহজও নয়। কুহু এখনই রুমের ভেতরেই এই হাল। কাব্যের সামনে গেলে কুহু অজ্ঞান হয়ে যায় কিছু মুখ ফুটে বলার আগেই। খোদা রহম করো। নার্ভাসনেস ও ভয় কাটাতে কুহু ভিডিও কল দিল শারিনকে। শারিন ঘুমিয়েছিল। কুহুর কল অনবরত কানের কাছে ঘ্যান ঘ্যান করে বাজতেই আছে। আধ ঘুমে উন্মাদ শারিন সেভাবেই কলটা রিসিভ করো। কল ধরা মাত্রই সামনে পেছনে কিছু না বলে কুহু কাঁপা কাঁপা কণ্ঠে বলে বসল। আ- আমি কাব্য ভাইকে প্রপোজ করছি আজ। শারিন ভ্রু কুচকে ফেলল। চমকে উঠে আধ ঘুম থেকে উঠে বসে শারিন চেঁচিয়ে উঠল, হোয়াট? ঘুম থেকে উঠিয়ে ফাজলামো করছিস? কুহুর চোখের পাপড়ি বারবার নড়ছিল। দমটুকু বন্ধ করে এক শ্বাসে কুহু বলে উঠল। ফাজলামো না, এটা সত্যি। শারিন তবু বিশ্বাস করছিল না। তাই কুহু ক্যামেরায় ওর নিজেকে আয়নায় দেখালো, ওর প্রপোজাল সব প্রিপারেশন দেখালো। শালিন অবাক। কুহু ফাজলামো করছে না এটা নিয়ে ভাবতেই ওর মাথা খালি হয়ে যাচ্ছে সম্পূর্ণ। ও অবাক গলায় বলল, সত্যি? বাট কুহু, আই থিঙ্ক তোর টাইম নেওয়া উচিত আরও। আর তাছাড়া কাব্য ভাই তোকে কেমন চোখে দেখেন সেটাও তো তুই এখনো জানিস না। আগে সেটা খুঁজে নে। কুহু কিছুক্ষণ চুপ করে থাকলো। শালিন কুহুর দিকে অপলক চেয়ে রইল। ভীষণ সুন্দর সাজে এই প্রথম যেন শালিন কুহুকে দেখল। কুহুকে এই বিষয়ে ভীষণ এক্সাইটেড দেখাচ্ছিল, আবার ভয়ে নাকের উপর গাম জমেছে সেটাও শালিন লক্ষ্য করল। কুহু এক সময় চুপ না থেকে বলে উঠল, আমি তো শুধু আমার অনুভূতি তাকে বলবো, জবাব আমার এক্ষুনি তো চাই না। আমি শুধু তাকে জানাতে চাই, পুরো পৃথিবীকে একপাশে রেখে আমি ঠিক কতটা চাই তাকে, ব্যাস এইটুকুই। তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। আমার কথা থাকবে সে যেন একটু ভাবে এই প্রপোজটা নিয়ে। যেহেতু গার্লফ্রেন্ড নেই তার, আমাকে বউ বানাতে তার সমস্যা কোথায়? আমি তো তাকে সময় দেবই ভাববার জন্যে, তাড়াহুড়ো নেই আমার কোনো। শালিন মাথায় হাত দিয়ে বসল। কুহুকে এখন যাই বোঝাবে কুহু তার বিপক্ষে হাজার যুক্তি বসাবে। শালিন তবুও বোঝালো, তবুও কুহু, আমার মনে হয় তুই বড্ড তাড়াহুড়ো করছিস। আমার এক্ষুনি এসব সুবিধা লাগছে না। কাব্য ভাই মানবে না। কুহু মৃদু হাসটা শুধু উত্তরে। ওই হাসি দেখে শালিন চুপ করে থাকে। শালিন হয়তোবা বুঝেও গেছে এতক্ষণে যেই বিষয়টা নিয়ে কনফিডেন্ট আছে এই মুহূর্তে, সেই ভাবনা শুধুমাত্র কুহুর নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কুহু জানে কাব্যভাই আদৌ ওকে খুব একটা ইঙ্গিত দেননি। তবুও কুহুর তর্স হয়েছে না দেখে শালিনকে আজে বাজে বোঝাচ্ছে নিজের দোষ ঢাকার জন্য। কুহু যেভাবে অস্থির সেভাবে শালিন হাজার মানা করলেও শুনবে না, বরং দেখা যাবে এক সময় শালিনকে লুকিয়ে প্রপোজ করবে কাব্যকে, ওর শত মানা করার পরেও। তাই শালিন আর বোঝালো না কিছু, মানাও করলো না। নিজের বুদ্ধিতে ধনী থেকে রাস্তার ফকির হওয়াও ঢের ভালো। শালিন এক দৃষ্টিতে কুহুর মায়াবী মুখটার দিকে চেয়ে রইল, তারপর আবেগপূর্ণ গলায় শোধালো স্রেফ কটা কথা। কুহু, বেস্ট অফ লাক। বিজয়ী হয়ে ফির দোস্ত। আর আমাকে আপডেট জানাস, যাই হোক না কেন আমি তোর সাথে আছি, তোর সকল আপস অ্যান্ড ডাউনস সব সময়ে।
কুহু এবার হালকা সাজলো, মাথাটা নামিয়ে দোয়া নেওয়ার ভঙ্গিতে করে বলল। যথা আজ্ঞা মেরি জান। শালীন হেসে ফেলল, মনে মনে বারবার দোয়া করে দিল। কুহু, মেয়েটার যেন মনটা এইবার না ভাঙে। এমনটা হলে এই কোমল নরম মনের মেয়ের হৃদয়টা মরে যাবে, আর মাথা তুলে তাহলে দাঁড়াতেই পারবে না কোনোদিন। বৃষ্টি কমেছে প্রায় রাতের দিকে। কুহু একটা রেইনকোট পরে পুরোটা বিকেল পাহাড়ের চূড়ায় ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সাজসজ্জা করেছে। সবটাই কাব্যের জন্যে। একটা ছোটখাটো তাঁবুনের ছাউনি, তার মধ্যে ফেরি লাইট দিয়ে সাজানো। একটা টেবিলে মোমবাতি জ্বালিয়ে রাখা কয়েকটা, টেবিলের মধ্যে ছড়িয়ে দেওয়া গোলাপের পাপড়ি, টেবিলের দুপাশে দুটো সুন্দর সাদা রঙের চেয়ার, টেবিলের মধ্যে একটা ফ্লাওয়ার বুকে। সেটা দিয়ে কুহু কাব্যকে আজ এই পাহাড়ের চূড়াতে প্রপোজ করবে। আজ কুহু কাব্যকে বলেছে ওরা আন্ডা বাচ্চা সবাই পাহাড়ের চূড়ায় পার্টি করবে, বাকিরাও আসবে এই পার্টিতে। কাব্য যেন ঠিক 6টায় পৌঁছে যায়। কাব্য আসবে বলেছে। কুহু সব রেডি করে রেইনকোট খুলে ছাউনির নিচে এসে দাঁড়ালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখন। কুহু মৃদু হেসে হাত দিয়ে বৃষ্টি ছুঁয়ে দেখে, ওর ঠোঁটে প্রাণ খোলা হাসি তখনও লেপটে। কাব্য কল করলো এইবার। কুহু দৌড়ে গিয়ে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে কলটা রিসিভ করলো। ওপাশের লোকটা জলদ গম্ভীর স্বরে বলল। আছিস তোরা? কুহু নিজেদের ক্যান্ডেল লাইট ডিনারের সাজসজ্জার দিকে চেয়ে মুচকি হেসে বলল। হ্যাঁ, দ্রুত আসবেন, সবাই অপেক্ষা করছে আপনার। হুম। কাব্য কলটা কাটলো। কুহু ফোনটা রেখে আবার বৃষ্টি ছুঁতে মন দিল। কাব্য যখন পাহাড়ের চূড়ায় পৌঁছেছে, কুহু তখনও কোথাও নেই। কাব্য অবাক চোখে ধীর পায়ে এগোতে এগোতে ক্যান্ডেল লাইট ডিনারের সাজসজ্জা দেখে যাচ্ছে। ওর চোখ আশেপাশে এইবার কাউকে খুঁজতে লাগলো। কুহু বাকি আর কেউই নেই। তাহলে এসব কে করেছে? কাব্য ডাকে এইবার। কুহু, স্নিগ্ধ, কায়া, আছিস তোরা? কেউই জবাব দিল না। হঠাৎ একটা আতশবাজি ফোটার শব্দ হলো। কাব্য চমকে আকাশের দিকে তাকালো। আকাশে পরপর কয়েকটা আতশবাজি ফোটানো হলো। কাব্য ভ্রু নাচিয়ে মনে মনে হেসে আশেপাশে কাউকে খুঁজছে, যেমন কে করেছে এসব। ওর তো বার্থডে না এখন, তাহলে? হঠাৎ আকাশে আরও একটা আতশবাজি ফোটানো হলো। কাব্য এইবার তাকালো। পরবর্তী অবাক হয়ে ওখানে লাল নীল আতশবাজি আলো দিয়ে লেখা হয়েছে কাব্য ভাই। কাব্য ভাই, এটা তো একজনই ওকে ডাকে। কাব্যের ভ্রু কুচকে গেল সঙ্গে সঙ্গে। এই দ্রুত আশেপাশে কাউকে খুঁজে ডাকে। কুহু। কেউ জবাব দিল না। পরপর আকাশে আরও একটি আতশবাজি ফোটে। কাব্যের বুক ঢিপ ঢিপ করছে ও আবার ওপরে তাকালো। এইবার লেখা। ইন দ্য স্টোরি অফ মাই লাইফ ইউ আর দ্য চ্যাপ্টার আই নেভার ওয়ান্ট টু এন্ড। কাব্য ভ্রু কুচকে ফেলে সঙ্গে সঙ্গে। ও আশেপাশে কাউকে খুঁজে যাচ্ছে অনবরত, পাগলের ন্যায়। কেউ নেই ওর পাশে। কুহু করেছে এইসব। কুহু কোথায়ও তাহলে? কাব্য ডাকে আবার। কুহু, বেরিয়ে আয় সামনে। আমি খুঁজে পেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কুহু বেরোয় না। পরপর আরেকবার আতশবাজি ফোটার শব্দ হলো। কাব্য আইজার কম্পিত হাতে মাথাটা তুলে আকাশের দিকে তাকালো। কাব্যকে অবাক করে দিয়ে, হস্তভম্ব করে দিয়ে আকাশে এইবার চূড়ান্ত কথাটা লেখা হয়েছে। উইল ইউ রাইট দ্য রেস্ট অফ ইউর লাইফ উইথ মি, কাব্য ভাই? কুহু। কাব্য অবাক হয়ে স্থির চেয়ে রইল আকাশের ওই লেখাটার দিকে। পরপর পেছন থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। আই লাভ ইউ, কাব্য ভাই। কাব্য ধীরে ধীরে পেছন ফিরে তাকালো। কুহু মিষ্টি হেসে ওর দিকে ফ্লাওয়ার বুকে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কাব্য অবাক, চূড়ান্ত অবাক হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গাটায়। কি বলবে এখনো? কি উত্তর দেওয়া যায় ওর প্রেমে পাগল এই মেয়েটাকে? আই লাভ ইউ, কাব্য ভাই। কাব্য আকাশের থেকে চোখ সরিয়ে দ্রুত পিছন ফিরে তাকালো। কুহু মিষ্টি হেসে ওর দিকে ফ্লাওয়ার বুকে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কাব্য অবাক, চূড়ান্ত অবাক হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গাটায়। কি বলবে এখনো? কি উত্তর দেওয়া যায় ওর প্রেমে পাগল এই মেয়েটাকে? কাব্য বড়সড় একটা ঢোক কেড়ে কুহুকে আপাদমস্তক দেখে, সঙ্গে অবাক হয়ে কুহুর সাজানো আশপাশটাও দেখে। কুহু এক বুক আশা কাজল মাখা ওই দুই চোখটায় ভীষণ আবেগ জড়িয়ে ফ্লাওয়ার বুকে বাড়ি আছে। কাব্য হা হয়ে কুহুর ফ্লাওয়ার বুকে একবার দেখছে তো আরেকবার কুহুর মিষ্টি হাসি মাখা মুখটা দেখছে। আকাশ চিরে ঝুমঝুম গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল তখন, ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ভালোবাসাপূর্ণ এই সুন্দর দৃশ্যকে। কাব্য কুহু দুজনেই তো গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজছে তখন। কাব্যের গায়ে লেদার স্যুট ভিজে একাকার। কুহুর রাকিক রক্তলাল গাউনটাও ভিজছে। শুধু মুখের শ্বাসটুকু ওয়াটারপ্রুফ হওয়ায় তেমনি রয়ে গেছে।
বৃষ্টির পানি যখন কুহুর গাল বেয়ে ঠোঁটে নেমে আসে, কুহু তখন সেই জলের বিন্দুকে মায়াহীন পিষে ম্লান কণ্ঠে বলা শুরু করে। আমি আপনাকে ভালোবাসি কাব্য ভাই। যখন থেকে ভালোবাসা বুঝেছি তখন থেকেই ভালোবাসি। আপনাকে দেখার পর আজ অব্দি অন্য কোনো পুরুষকে মনে ঠাঁই দেইনি আমি, জানেন? আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি শুধু এবং শুধুমাত্র আপনার জন্যে। বিশ্বাস করুন, ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটার প্রপোজাল ফিরিয়ে দিয়েছি আমি আপনার জন্যে। কাব্য তাকিয়ে রইল অপরক, ও চোখের ভাষা তখনও বোঝা মুশকিল। কুহু বলতে বলতে হালকা করে হাসল, তারপর লজ্জায় মাথাটা নামিয়ে ফেলল। কাব্য ভ্রুকুচকে কুহুর দিকে চেয়ে রইল, দেখল পুরোটা লাজুক মুখের তরতর করে ঠোঁটের কাঁপুনি। সঙ্গে সঙ্গে এই ছোট মেয়েটার প্রেমের বাণীটুকুও কানে একের পর এক বাজে। কুহু লাজুক মুখটুকু নিয়ে আবার কাব্যের দিকে তাকালো। কাব্য অবাক চোখে তখনও কুহুর দিকেই তাকিয়ে, ওর মুখে আজ কোনো ভাষা নেই। শোনা গেল কুহু আবার বলে যাচ্ছে, চিন্তা করবেন না, আপনি আমাকে রিজেক্ট করতেই পারেন। আমি কিন্তু এটাতে প্রস্তুত আগে থেকেই। আমি প্রপোজটা করেছি শুধুমাত্র আমার মনের কথাটা আপনাকে জানাবো বলে, ব্যাস, আর কিছুই না। আমি বলছি আপনি অপেক্ষা করুন, ভাবুন, সময় নিন। আপনার যত বছর সময় দরকার আপনি নিন। আমি অপেক্ষা করব। আপনি যত বছর চাইবেন তত বছরই অপেক্ষা করব আমি। তবুও আমার আর্জি, আপনি আমায় নিয়ে ভাবুন। আমার মনের অনুভূতি নিয়ে একবার হলেও ভাবুন। তারপর যদি মনে হয় আপনার এখনো কিছু সময় দরকার, আপনি নিন। আমার কোনো তাড়াহুড়ো নেই। কাব্য সব শোনে, তারপর কেমন কণ্ঠে যেন হঠাৎ প্রশ্ন করে ওঠে। আর তারপরেও আমার যদি কোনো ফিলিংস না আসে তখন? কুহুর জবাব যেন ঠোঁটের আগায় ছিল। কুহু হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে, তখন আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করে নেব না হয়? একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়েই যাবে। বড় চাচু, বড় মার তো অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল। এখন ওদের কত ভালোবাসা দেখেননি? আমার আপনারও হয়ে যাবে তখন। কুহু এবার মৃদু হাসল কাপের দিকে চেয়ে। একসাথে সমস্ত কথাটা বলা শেষ করে কুহু ফ্লাওয়ার বুকে কাপের হাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, যদি রাজি হন তবে বুকেটা নিতে পারেন আমার হাত থেকে। আমি আমার উত্তর বুঝে যাব না হয়। জানেন এখানে টোটাল 13টা গোলাপ আছে, 13টা রজনীগন্ধা, 13টা কাঠগোলাপ আছে। কাব্য কুহুর কথায় নিশ্চুপে বুকেটায় জমানো ফুলগুলো এক নজর দেখল। কুহু ভীষণ মনোযোগ দিয়ে সবগুলো ফুল কাব্যের সামনে গুনে দেখালো, তারপর এক হাতে আলতো করে যত্ন নিয়ে ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, 13টা করেই আছে সবটা। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন আমি কেমন পাগল, সবটা 13টা করে কেন এনেছি আমি। আসলে হচ্ছেটা কি, আমার যখন 13 বছর বয়স তখন আপনাকে আমার মনে লেগেছিল। তখন থেকেই ভেবে রেখেছি আপনাকে যেদিন আমি আমার মনের কথা বলবো তখন 13টা ফুল দিয়েই বলবো। এটার অর্থ কি জানেন? অর্থাৎ আমার ভালোবাসা সেই 4 বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। কুহেলিকা সিদ্দিক কুহু স্টিল লাভস হার কাব্য ভাই লাইক আ ইনসেইন। কুহুর কণ্ঠে পাগলামো তখন জোরালো, চোখে মুখে দীপ্তি অদ্ভুত। কাব্য কুহুর ফ্লাওয়ার বুকের দিকে আরও একবার তাকিয়ে কুহুর দিকে তাকালো। কুহু এক বুক আশা নিয়ে বসে আছে, কাব্য ফ্লাওয়ার বুকেটা নিবে হাতে। অথচ কুহুকে অবাক করে দিয়ে কাব্য ফ্লাওয়ার বুকে নিল না, বরং দু কদম পিছিয়ে গিয়ে বুকেটার দিকে দিকে যে হঠাৎ যন্ত্রের মতো জবাব দিল, এটা হয় না। তুই আমার বোনের মতো কুহু। কোথাও যেন একটা বজ্রপাত হলো। কুহুর হাসি হাসি মুখটায় মুহূর্তের মধ্যে ঘন কালো আধা নেমে এলো। ওর ঠোঁট টেনে হাসিটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। কুহু ভ্রু কুচকে কাব্যের দিকে তাকালো। কাব্য বুঝতে পারো কুহু এই মুহূর্তে কেমন বোধ করতে পারে। ও ভীষণ অপ্রস্তুত হচ্ছে এই মুহূর্তে। কুহুর ভাঙা মনটা দেখে কাব্য চোখ উল্টে হতাশ শ্বাস ফেললো এবার। কুহুকে কি বলে বোঝাবে ও এখন? এসব এসব কখন কবে হয়ে গেল? কুহু কবে থেকে ওকে এতটা, কিন্তু এসব কি করে সম্ভব? সে তো কোনোদিন আশকারা দেয়নি কুহুকে এই ব্যাপারও। তারপরেও কিভাবে? পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে যে কাব্য কুহুকে কি বলবে, কিভাবে বলবে বুঝতেই পারছে না। কাব্য কিছু বলার আগেই কুহু অস্থির গলায় এবার কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, আমি আমি তো বলেছি আপনি সময় নিন। আমার সত্যি কোনো সমস্যা নেই এতে। কাব্য কুহুর দিকে কাতর চোখে তাকালো এবার। কুহুর বুকটা সেই তাকানোতেই কেমন যেন মুচড়ে উঠল হঠাৎ। কানটা কি আজ বধির হয়ে গেল? পারত না? কাব্য ভাই এখন যা বলবেন তা কি কুহুর অবচেতন মনটা আন্দাজ করতে পারে গেছিল? কাব্য কপালে অতিষ্ঠ ভঙ্গিতে দু আঙুল চেপে ধরে কুহুর সামনে এদিক ওদিক হেঁটে অস্থিরভাবে আবার কুহুর সামনে এসে দাঁড়ালো। কুহু দেখে গেল সবটা।
কাব্য কোমরের এক পাশটায় হাত রেখে কুহুকে বোঝানোর চেষ্টা করল। কুহু লিসেন, তুই এখনো টিনেজ। আমার প্রতি তোর এই ফিলিংস জাস্ট কদিনের জন্য। বড় হ, এসব ইনফ্যাচুয়েশন সব একদিন চলে যাবে। আজ আমি বলছি, তুই আমাকে না, আরো বেটার কাউকে রিজার্ভ করিস। ট্রাস্ট মি। কুহু ঢোক গেল একটা। কাব্য ওর দিকে অসহায় চোখে তাকিয়ে। কুহুকে কড়াভাবে মানা করতেও পারছে না মেয়েটা, কষ্ট পাবে ভেবে। আবার শান্ত গলায় বোঝালে সেটাও কতটা বুঝতে পারছে না কাব্য। কাব্যের এমন উত্তরে কুহুর চোখ টলমল হলো, গলাটা কেঁপে উঠল খানিক। আমার ভালোবাসা কোনো ইনফ্যাচুয়েশন নয়, আমি সত্যি। একটা দিব ধরে এখন। কাব্য এমন উত্তরে মেজাজের খেই হারিয়ে হঠাৎ থমকে ওঠে। কুহু যা বলতে যাচ্ছিল সেটুকু কথাও থেমে গেল আচমকা। কাব্য ধমক আরও দিয়েছে ওকে, কিন্তু আজকের মতো এতটাও হৃদয়ে আঘাত করেনি সেসব। এখন কেন মনে হচ্ছে কুহুর হৃদয়কেও বোধহয় তলোয়ার খসাচ্ছে। শরীরের হালকা কাঁপুনি আর নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা থেকে কাব্য বুঝল কুহু ভয় পাচ্ছে। কাব্য কি করবে? মাথায় দুহাত শক্ত করে চেপে আবার চুপ হয়ে গেল। এটা হয় না। পরিস্থিতি এত বিদঘুটে কেন? কুহু কাব্যের ভয়ে সেটিয়ে গেছে এক প্রকার। কাব্য আগে যেমন ছোটবেলায় কুহুর হাত ধরে বোঝাতো, এইবারও এগিয়ে যাচ্ছিল হাতটা ধরে বোঝানোর জন্যে। পরপর থেমে গেল ওর দুহাত। কুহু তাকিয়ে সেটাও দেখল। কাব্যর পাগল পাগল লাগছে নিজেকে। ও দূরে থেকে না ছুঁয়ে কুহুকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলো আরেকবার। দেখ কুহু, কাউকে ভালোবাসা ইজ ফাইন, কমপ্লিটলি ফাইন। তুই ভালোবাসতেই পারিস, কিন্তু সেটা আমি কেন? আমি তোর ভাই, একসাথে বড় হয়েছি আমরা। তোর আমার মধ্যে এসব হয় না, সম্ভব না। তুই এসব বলছিস, সেটা ভাবতেই আমার বিদঘুটে শোনাচ্ছে। কাব্যের কণ্ঠে পাগলামি অস্থিরতা, কুহুকে মানানোর চেষ্টা, তৎপরতা। কুহু এইবার কথা বলে একান্ত জেদি বাচ্চার ন্যায় বলে ওঠে। আমি যদি ভালোবাসতে পারি তাহলে সেটা আপনি কেন নয়? আপনার প্রতি আমি যে কতটা অবসেসড কাব্য ভাই, আপনি নিজেও সেটা জানেন না। আমার অনুভূতিকে উল্টাপাল্টা নাম কেন দিচ্ছেন আপনি? আমি উল্টাপাল্টা নাম দিচ্ছি? ও গড! কাব্য চোখের উপর দু হাত চেপে ধরে, জোরে একটা শ্বাস ফেল। কাব্যের হঠাৎ কিছু একটা মনে পড়ে। ও চমকে উঠে এবার পয়েন্ট ক্যাচ করার মতো উজ্জ্বল চোখ মুখ দিয়ে আঙুল দেখিয়ে বলে, এইটাই তুই মাত্র বললি অবসেশন। এক্স্যাক্টলি, আমি তোর অবসেশনই কুহু। তুই আমার প্রতি অবসেসড, নাথিং এলস। অবসেশন ইজ নট লাভ কুহু, দুটো আলাদা ব্যাপার। অবসেশন সময়ের সাথে কেটে যাবে কুহু, ভালোবাসাটা অবসেশন হতে পারে না। কাব্য যেটাকে বারবার নাথিং এলস বলছে, সে কি জানে কুহু এই নাথিং অনুভূতিটার 4-4টি বছর কতটা আগলে রেখেছিল? হয়তো জানবেন না, বুঝবেন না কোনোদিন। বুঝতে কি ওভাবে কুহুর অনুভূতিকে এতটা চেষ্টা করে? মেহনত করে উল্টাপাল্টা নাম দিয়ে এড়িয়ে যেতে পারতেন। কুহু গলায় কান্না উথলে উঠতে চাইল, কিন্তু কিছু একটা গলায় যেন দলা পাকিয়ে পাথর সমান হচ্ছে। কুহু তখনও ওভাবেই যত্ন করে ধরে রেখেছে ফ্লাওয়ার বুকেটা। ভিজে যাচ্ছে যার চুলগুলো। কুহু কাব্যের দিকে অপলক তাকিয়ে রইল। ওর সকজের কোণ বেয়ে যখন এত কষ্ট করে আটকে রাখা চোখে জল গড়িয়ে পড়ল, কাব্যের তখন অসহায় অনুভব করে। কুহু একটা টিনেজ মেয়ে, বাবা মায়ের অতি আদরের ঘরের দুলারি। সারা জীবন দুঃখ কি মন ভাবা কি সেসব দেখবে কি অনুভবই করেনি। যখন যা চেয়েছে তুড়ি মেরে তাই হাজির করেছেন মেজো চাচ্চু মেজো চাচি। তাই কুহু হয়েছে জেদি ন্যাকার আদরে। এক জীবনের প্রথম কুহু কাউকে ভালোবেসেছে। কত খুশির ব্যাপার হবে সেটা সবার জন্যে। কিন্তু কিন্তু সারা সেটা মরার কাব্যই কেন হতে গেছে? কাব্যের এই মুহূর্তে মাথাটাই ধরে যাচ্ছে। কুহু এখন এই জায়গায় এভাবে অন্য কোনো ছেলের জন্য পাগলামি করে কাব্য নিজে ওই ছেলেকে কুহুর কাছে ধরে বেঁধে হলেও এনে দিত। কিন্তু এখন এটা স্বয়ং কাব্য নিজে। কাব্য নিজের মনকে এখন কি করে বাঁধবে? কাব্য দু হাতে মুখ ঘষতে থাকে বারবার। তারপর আবার কুহুর চোখে জলটুকু। কি করবে আর? কাব্য আকাশের দিকে চেয়ে নিজের মনে যতটুকু ধৈর্য বাকি ছিল সেটা টেনে আনলো। কুহুকে শেষবারের মতো চূড়ান্ত ধৈর্য নিয়ে বোঝানোর চেষ্টা করলো। দেখ কুহু, তুই ভার্সিটিতে ভর্তি হবে কদিন পর, রাইট? সেখানে একবার যেই দেখ না, আমার চেয়ে হাজার হাজার বেটার হ্যান্ডসাম ছেলে পাবি তুই। তুই একবার প্রেমে পর কারোর, আমাকে জাস্ট নামটা বলবি, তাকে তোর কাছে যে কোনো মূল্যে আমি কাব্য এনে দেবো, প্রমিস। কিন্তু কুহু, আমি তোর টিনেজ বয়সে জাস্ট একটা টেম্পোরারি ফিলিংস মাত্র। কদিন পর তো দুনিয়া যখন আরও খুলবে চোখের সামনে, দেখবি আমি কাব্য আর এক্সিস্টই করছি না তোর সামনে। আমি কে? কাব্য নামের তুই কাউকে কখনো ভালোবেসেছিস বলে? কাব্য কথাটা শেষ করার আগেই কুহু আচমকা ভাঙা ভাঙা স্বরে জেদ নিয়েই বলল, আমাকে হাজার ছেলের সামনে এনে দিলেও আমার আপনাকেই চাই সব সময়, আর কাউকে দরকার নেই আমার।
কুহু কথাটা শেষ করার আগেই নিজেকে আর সামনে রাখতে না পেরে কাব্য এবার ঠাস করে থাপ্পড় বসালো কুহুর গাটায়। কুহু রীতিমতো চমকে উঠে গালে হাত রাখলো। গালে হাতে দিয়েও হতভম্ব। চূড়ান্ত অবাক হয়ে কাব্যের দিকে তাকালো। কাব্য নিজেই অবাক। চরও তো চর মারতে চায়নি, কি করে ফেললো ও এটা? কুহুর গালে হাত দিয়ে এখনো কাব্যকে দেখছে। বিশ্বাস হচ্ছে না কাব্যভাই ওকে এখন গালে থাপ্পড় মারেন। কুহু মুখে রিজেকশনের জন্য প্রস্তুত ছিল, কিন্তু এত বড় অপমানের প্রস্তুতি তো ও নেয়নি। কাব্য অপরাধ বোধে ডুবে গেল এইবার। কুহুর রক্তিম লাল গালটুকু দেখে আর সইতে না পেরে সঙ্গে সঙ্গে এগিয়েও গেল। আই এম সরি কুহু, রিয়েলি সরি। ব্যথা পেয়েছিস বেশি? কাব্য কুহুর গাল থেকে কুহুর হাত সরিয়ে নিজে দেখল ফর্সা গালটা লাল হয়ে গেছে কুহুর। কুহু চোখে এখন আর জল নেই, যেন কাঁদতেই ভুলে গেছে। হা করে কাব্যকে দেখে যাচ্ছেও। কাব্যের এবার নিজেকে দিশেহারা মনে হতে লাগলো। একমাত্র এটা ও কি করে ফেলল যে কুহু জীবনে আজ অব্দি একটা বকা অব্দি খায়নি কারোর। চাচু চাচি যাকে ননির পুতুলের ন্যায় বড় করেছেন, তাকে ও কাব্য কিনা এমন একটা অবস্থায় থাপ্পড় মেরে বসল। কাব্যের হাতটা কুহুর গালটা তখনও ধরেছিল। কুহুর কি হলো যেন চুপচাপ মাথাটা নিচু করে পিছিয়ে গেল 2 কদম। ঠিক তখন কাব্যের হাতটা আপনা আপনি কুহুর গাল থেকে নেমে গেল। কাব্য একবার নিজের হাতের দিকে চেয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। অস্ফুটে বলার চেষ্টা করলো। সরি কুহু, আমি কিভাবে? কুহু কিছু বলছে না আর, চুপ করে রইল পুরো সময়টাই। কাব্যের ধৈর্যের মাত্রা এবার আকাশ ছুঁলো। কেমন যেন নিজেই নিজের উপর রাগ জন্মালো। ও পকেট থেকে ফোন বের করো। বৃষ্টির মধ্যেই ফোন ভিজিয়ে দিতে দিতে ও হিডেন ফোল্ডার থেকে একটা ছবি বের করে কুহুর দিকে বাড়িয়ে ধরল। কাব্য ভাই উর্মি আপুর ছবি একসাথে, কাঁধে কাঁধ শুয়ে। কুহুর মধ্যে তখন আর কেমন যেন আর কোনো অনুভূতিই কাজ করছিল না। শুধুমাত্র ওর হাত থেকে ফ্লাওয়ার বুকেটা একসময় গড়িয়ে কাদামাকা মাটিতে পড়ে গেল। ও নীরবে টলমলে চোখে শুধু নিশ্চব দেখে গেল কাব্য উর্মির অন্তরঙ্গ ছবি, যেখানে কাব্য উর্মির কাঠটা ধরে ওকে নিজের সঙ্গে চেপে ধরেছে। উর্মি কাব্যের দিকে চেয়ে হাসছে, কাব্য উর্মির দিকে চেয়ে রয়েছে। কাব্যের পরনে কুহুর অতি পছন্দের ডেনিম জ্যাকেটটা, যেটা কুহু চুরি করেছে বছর 2 আগে। কাব্য ছবিটা দেখিয়ে একই সাথে বলা শুরু করলো। উর্মি আমার ব্যাচমেট, চিনিস তুই ওকে? আমাদের 4 বছরের রিলেশনশিপ। আমি ওকে ভালোবাসি। আমরা কমিটেড একে অন্যের কাছে। আমি এটা কখনোই কাউকে জানাতে চাইছিলাম না। জানলে হয়তো আরো কয়েক বছর পর সবাইকে জানাতাম। শুধুমাত্র তোর জন্যই আমি আর ছবিটা দেখিয়েছি। এখন বল, এরপরেও কি তুই আমাকে ভালোবাসতে চাইবি? কুহু মাথাটা নিচু করে ফেলল, কথা বলল না আর। কাব্য ফোনটা কুহুর চোখের সামনে দেখে সরিয়ে আবার পকেটে ঢুকিয়ে দিল। কুহুর দিকে চেয়ে এইবার কাব্য শান্ত স্বরে বলার চেষ্টা করে। আমি তোকে অনেক পছন্দ করি কুহু। তুই মেয়েটা অনেক আদরের আমার কাছে, আমাদের সবার কাছে। কিন্তু সেটা বোন হিসাবে আমি তোকে কখনোই চোখে দেখিনি যেমনটা তুই দেখিস। নিজেকে সময় দে, নিজেকে নিয়ে ভাববার সময় এখন তোর। কদিন যাক, কটা বছর যাক, দেখবি আমি তোর কোথাও নেই। জাস্ট একটা বিরক্তিকর অধ্যায় হব তোর, যা তুই মনেও রাখবি না। বয়সটাই দোষের তোর। এই বয়স কেটে গেলে এই কাব্য তোর মন থেকে কেটে যাবে। কুহু স্রেফ মাথা দোলালো শুধু দুদিকে। কুহু মেনেছে। কাব্যকে যেন এইবার এতক্ষণ স্বস্তি পেতে দেখা গেল। কাব্য বড় করে শ্বাস ছেড়ে এতক্ষণে বলল, এই তো গুড গার্ল। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে না? রিসোর্টে যাবি, চল। কাব্য কুহুর দিকে এগিয়ে আসতে গেলে কুহু হাতের ইশারায় কাব্যকে থামিয়ে মুখে ভাঙা গলায় স্রেফ বলল, আমি একা যেতে পারবো? কাব্য ভ্রু কুচকে কুহুকে দেখল। শিওর? হ্যাঁ। কুহু কোনো রকমে কথাটা বলে কাব্যকে ছেড়ে আগে আগে হাঁটা ধরছে। কাব্য মানা করল না। কুহুর ওর সামনে এখন না থাকাই শ্রেয়। মুভ অন করিয়ে ইজি হবে। 1 সেকেন্ড কুহু। কাব্য পেছন থেকে কুহুকে থামালো ডাকে। কুহু দাঁড়ালো ঠিকই, কিন্তু কাব্যের দিকে তাকালো না আর। কাব্য দৌড়ে এসে ওর গা থেকে লেদার জ্যাকেট খুলে কুহুর শরীরের উপর মেলে দিল। কুহু শুধু নিশ্চুপে চেয়ে দেখল। কাব্য অস্বস্তি নিয়ে বলল, এবার যা, আর কান্না করিস না, ওকে? কুহু কিছু বলল না। পিঠের উপর মেলে দেওয়া কাব্যের পরিয়ে দেওয়া জ্যাকেটটা মাথা ঘুরিয়ে একবার দেখে পরপর কাব্যকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কাব্য পেছনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে কুহুর সাজানো ছাউনিটার দিকে দেখল, যার মোমবাতিগুলো ততক্ষণে পানির ছিটায় নিভে গেছে। কুহু 2 হাতে কাব্যের পরিয়ে দেওয়া জ্যাকেটটা খামচে ধরে একা একা আনমনে হাঁটছে রাস্তার পাশ ধরে। চোখে জল নেই আর কেন যেন রোবটের মতো হেঁটে যাচ্ছে শুধু। মনে হচ্ছে কোনো পুতুল হাঁটছে। কোনো নড়চড় নেই, হাঁটার তালে হেলদোল নেই।
রাস্তা দিকে তাকিয়ে এক মনে হাঁটছে শুধু। একসময় কুহু হাঁটতে হাঁটতে রাস্তার খোলা একপাশে এসে দাঁড়ালো। কাব্যের গায়ের জ্যাকেটটা থেকে অসম্ভব সুন্দর পারফিউমের ঘ্রাণ ভাসছে কুহুর নাকে। কুহু অবচেতন মনে আগের সব কেমন ভুলে গিয়ে নাক ভরে ঘ্রাণ নিতে নিতেই হঠাৎ দমকা হাওয়ার ন্যায় মাথায় বাড়ি খেতে লাগলো একের পর এক কাব্যের কথা। তারপর একটা থাপ্পড়। মনে পড়ে গেল একটু আগে কি নিষ্ঠুর করুণ ভাবেই না ওর মনটা ভেঙে গেছে। কুহু হাঁটা থামালো, দু হাতে জ্যাকেট খামছে ধরে আকাশের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। অনেকক্ষণ অশ্রু চোখের কোণ বেয়ে শুধু গড়াচ্ছে, শব্দ নেই সেই কান্নার। তারপর হঠাৎ একদম আচমকা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কেঁদে উঠল মেয়েটা। চুল খামছে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আকাশে বৃষ্টির বেগ বেড়ে গেল তখন। আচমকা ঝড় শুরু হয়ে গেল। কুহু সেই ঝড়ের মাটিতে হাঁটু ভেঙে লুটিয়ে পড়ে চিৎকার করে পাগলের মতো কাঁদতে লাগলো। এক হাতে পাগলের ন্যায় একবার মাটি খামছে ধরার চেষ্টা করে ও আরেকবার নিজেই নিজের চুল খামছে ধরে, টেনে ছিঁড়বার চেষ্টা করে। একসময় রাগে দুঃখে কাব্যের জ্যাকেটটা গা থেকে টেনে হিঁচড়ে খুলে ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। তারপর ভেজা চোখে কাব্যের জ্যাকেটের দিকে এক মনে চেয়ে রইল। হাতের মুঠোয় তখন ওর এক মুষ্টি কাদা মাখা মাটি চেপে ধরা। সেভাবেই চেয়ে থাকতে থাকতেই মনে পড়ে গেল উর্মি কাব্যের ওই বিভৎস যন্ত্রণাদায়ক ছবিটা। কাব্য ভাই কি করে পারেন কুহুর মনের মানুষকে কারোর সাথে শেয়ার করে দিতে? কাব্য ভাইও প্রেমে পড়েন, অথচ ওই মেয়েটা কুহু ছিল না, কুহু নয়। কাব্য ভাই অন্য কাউকে ছোন, অন্য কাউকে ভালোবাসেন। সেই অন্য কারোর মনের অনুভূতি কাব্য ভাই বয়সের দোষ বলে, টেম্পোরারি ফিলিংস বলে পিষে ফেলতে পারেন না। কাব্য ভাইয়ের কাছে ওই অন্য মেয়ের অনুভূতির দাম আছে? নেই। একমাত্র কুহুর অনুভূতির দাম, ওটা শুধু নাকি কুহুর বয়সের দোষ, মিথ্যে অবসেশন। কুহু দু হাতে মাটি খামছে ধরে আকাশের দিকে চেয়ে এবার চিৎকার করে বলে ওঠে, আমি ভালোবেসেছিলাম, ওটা আমার ভালোবাসাই ছিল। আপনার বলা কোনো ওই টেম্পোরারি ফিলিংস ছিল না ওটা। আপনি বুঝলেন না কাব্য ভাই, ঠিক কতটা নিষ্ঠুরভাবে আজ আপনি আমার মনটা ভাঙলেন। আমি এখন বেঁচে থাকবো কার জন্যে, কাকে ভেবে বাঁচবো আমি বলুন না। আমি আমি কেন আপনার বোন হলাম কাব্য ভাই, কেন? আপনার বোন হওয়া আজ আমার জন্য বিষ মনে হচ্ছে। শুনছেন আপনি কাব্য ভাই? আ- আপনার বোন হওয়া এই কুহুর কাছে আজ থেকে বিষের মতো। আপনার বোন ওই উর্মি আপু কেন হলো না? আমি কেন হয়ে গেলাম? আজ আমি কেন উর্মি আপুর জায়গায় থাকলাম না? কেন কেন কেন? এই কেনগুলোর উত্তর আমি কোথায় পাবো এখন? কোথায়? কুহু মাথায় নিচু করে অনবরত কেঁদে যায় শুধু। আশেপাশে বোধহয় কোনো টঙের দোকান থেকে তখন গান বাজালো কেউ। হায় যায় না ভোলা তবু তাকে, চাই যেন সে সুখে থাকে, সইবে হিয়া একই ব্যথারে, ও বন্ধুরে বন্ধুরে। উপরে যিনি থাকেন তিনি সম্ভবত সিদ্দিক রমণীর কষ্টটুকু সইতে পারলেন না। সেই বিকেলে আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, ভাসিয়ে নিয়ে গেল সাজেকের অরিগরি। সঙ্গে কুহেলিকা সিদ্দিক কুহুর হৃদয় ভাঙার অশ্রু। কাবু ভেবেছিল এই ঝড়ে কখনোই কুহু বাইরে এভাবে ঘুরে বেড়াবে না। এতক্ষণে হয়তো রিসোর্টে চলেও গেছে। তাই কাব্য নিজেও নিশ্চিন্তে রিসোর্টের দিকে এগোয়। এটাই কাব্যের সবচেয়ে বড় ভুল ছিল। কাব্য ওই দিন রিসোর্টে গিয়ে সরে কুহু নাকি এখনো ফিরেইনি। কথাটা শোনা মাত্রই কাব্যের মাথাতে বাজ পড়ল যেন। এই ঝড়ে কোথায় চলে গেল? ও হতভম্ব হয়ে মেজো চাচুর দিকে তাকিয়ে বলল। কুহু ফিরেনি মানে? মেজো চাচু হাঁপাচ্ছেন, চিন্তায় অস্থিরভাবে কাব্যের হাতটা ধরে ফেলে। কাব্য হাঁ করে ওর হাতের দিকে তাকালো, যা সাদাত কম্পিত হাতে চেপে ধরে আছেন। সাদাত মেয়ের চিন্তায় প্রায় কান্নাই করে দেবেন যেন। পুরুষ মানুষ হয়েছেন বিধায় কান্না আটকে কেমন ধরা গলায় বললেন, আমার মেয়েটাকে যেখান থেকে পারো খুঁজে আনো কাব্য। কই আছে আমি জানি না, আমার কল ধরছে না। এই ঝড় বাদলের দিন আমার ভীষণ ভয় হচ্ছে। তোমার চাচি শুনতে পেলে? সাদাত আটকে গেলেন, আবার জোরে জোরে শ্বাস ফেলে কাব্যের হাতটা ছেড়ে দিলেন। কাব্য ঠোক গিরে অপরাধ বোধে ওর মুখটা তেতো লাগতে শুরু করে। কুহু এই ঝড়ে কই আছে, কোথায় যেতে পারে ভাবতে থাকে কাব্য। নিজেকে সামনে নিজের চিন্তাটুকু সাদাতকে বুঝতে না দিয়ে কাব্য কোনো রকমে সাদাতের কাঁধে হাতটা রাখল। সাদাত সঙ্গে ফিরে তাকালেন। কাব্য তার চোখে চোখ রাখতে পারে না তখন কেন যেন। চোখ নামিয়ে রেখে বলল, আমি যাচ্ছি, খুঁজে আনছি চাচ্চু, ওকে টেনশন নেবেন না। কথাটা বলে সাদাতকে কাব্য একটা সোফাতে কোনো রকমে বসিয়ে দিল। হাঁপানির রোগ থাকায় তিনি হাঁপাচ্ছিলেন ভীষণ। কাব্য ওনার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, আমি নিয়ে আসছি কুহুকে, আপনি বসুন এখানে, শান্ত হয়ে বসুন। ওকে, হাঁপানি বাড়ছে আপনার, বেশি চিন্তা করা বন্ধ করুন তো।
সাদাত টলমলে চোখে কাব্যের দিকে তাকিয়ে মাথার আবার নামিয়ে ফেললেন। বুকের ভেতরটা আজ কেমন যেন করছে ওনার। সকাল থেকে কেন হচ্ছে এমন জানেন না তিনি। কোথাও কুহুর জন্যই কি এমনটা হচ্ছিল ওনার সকাল থেকে? কাব্য ওনাকে বসিয়ে রেখে যেমন ভেজা গায়ে এসেছিল, তেমনি ভেজা গায়ে এক দৌড়ে বেরিয়ে গেল। পুরোটা সাজেকের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ডাকছে অনবরত, কুহু, 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 তুই কই? কেউ জবাব দিল না। কুহুর চিন্তা এবার কাব্যের নিজেরই কেমন পাগল পাগল লাগতে শুরু করেছে। কাব্য কিছুক্ষণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল। কিছু একটা ভেবে এবার কুহুর একটা ছবি বের করে করে লোকদের দেখাতে লাগলো। কেউ কেউকে দেখেছে কিনা পর্যটকদের কেউই বলতে পারছে না ঠিকঠাক মতো। কাব্য দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, তবুও কুহুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কাব্য এত দৌড়েছে যে এখন শ্বাস আটকে আসছে। এই মুহূর্তে কুহুকে পেরে এখন কি যে করবে কাব্য নিজেও জানে না। তাছাড়া মারতেও পারে মাথায় তুলে। আস্ত বেয়াদব একটা। কাব্য আবার দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে হাঁটুতে দু হাত চেপে নিচু হয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আবার ক্লান্ত চোখে এখানের চারপাশটা খুঁজল। দেখলো কেউই নেই, কুহুর কোনো সাড়া নেই। কাব্য উঠে দাঁড়ালো। আবার খুঁজে বের করতে হবে এই ফাজিলটাকে। কতটা কাণ্ডজ্ঞানহীন হলে এভাবে একটা অচেনা জায়গায় হারিয়ে যেতে পারে। অসভ্য। কাব্য আবার দৌড়াতে শুরু করলো। ডাকতে ডাকতে থাকতো সঙ্গে। কুহু, কুহু। বৃষ্টি হয়ে থেমেছে অনেকক্ষণ। কাব্য এতক্ষণে পুরোই কাক ভেজা হয়ে আছে। একটু সামনে এসে একটা টঙের দোকান দেখে কাব্য হাঁপাতে হাঁপাতে ধীর পায়ে দোকানের কাছে গিয়ে কুহুর ছবি দেখালো। ভেবেছিল এবারেও এই দোকান লোকটা নাবোধক উত্তর দেবে, কিন্তু কাব্যকে অবাক করে দিয়ে টঙের দোকানি ভ্রুকুচকে কাব্যের দিকে একবার তাকালো। কাব্যও তাকালো তখন। দোকানি এইবার আঙুল দিয়ে এক পাশটা দেখিয়ে দিল। কাব্য চমকে ওনার আঙুলের ইশারায় সেদিকটায় তাকালো। একটা মেয়ে বসে আছে ওখানে, লাল গাউন পরা। কাব্য কুহুকে চিনতে পেরে তড়িৎ দোকানদারের দিকে তাকালো। পরপর খুশিতে ঝুপঝুপিয়ে উঠে সঙ্গে সঙ্গে মানিব্যাগ বের করে ভেজা কতগুলো টাকার নোট দোকানির হাতে ধরিয়ে দিয়ে অসম্ভব খুশি নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, এটা আপনার সম্মানই। এগেইন থ্যাংক ইউ। টাকাগুলো শুকিয়ে নেবেন প্লিজ। বলে কাব্য আবার দৌড় লাগালো ওইদিকে। দোকানি অবাক চোখে হাত ধরিয়ে দেওয়া ভিজে টাকাগুলোর দিকে চেয়ে রইল। কাব্য এক দৌড়ে কুহুর পেছনে এসে দাঁড়ালো। এতক্ষণে হাঁটুতে হাত চেপে ঝুঁকে বুকটা ভরে শ্বাস ফেলে কুহুকে দেখতে লাগলো। সেভাবেই কাব্য রাগী গলায় ডাকল। কুহু। কুহুর জবাব এলো না। কাব্য এইবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে মেজাজ দেখালো। এই মেয়ে, তোর কাণ্ডজ্ঞান হবে না কোনোদিন? এইভাবে সবাইকে পেরেশান করে কি পাওয়া হলো? মাথায় নেই বাসা সবাই টেনশন করতে পারে? এত বড় হয়েও এইটুকু বুদ্ধি নাই? কুহুর কোনো নড়চড় নেই। কুহুকে ওভাবে চুপ থাকতে দেখে কাব্য এবার সন্দেহ নিয়ে এবার ভ্রু কুচকে ফেলল। ও ধীর পায়ে এগিয়ে কুহুর কাঁধে হাত রাখল। কুহু। সঙ্গে সঙ্গে কুহুর দেহটা এড়িয়ে পড়ল কাব্যের হাতের ওপর। রীতিমতো চমকে উঠল কাব্য। কুহু অজ্ঞান হয়েছিল এতক্ষণ। কাব্য দু হাতে তড়িৎ ভঙ্গিতে কুহুকে আঁকড়ে ধরল। কুহুর পুরো গা সাদা হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। পুরো গা অসম্ভব ঠান্ডা। কতক্ষণ ধরে এই পাগল এখানে বসেছিল? ওহ নো! কাব্য কুহুর গালে হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে ডাকে, কুহু, এই কুহু, টাকা আমার দিকে। কুহু, শুনতে পাচ্ছিস? এই কুহু। কুহু জবাব দিল না। অজ্ঞান হয়ে নিথর ভঙ্গিতে ওভাবেই পড়ে রইল কাব্যের দু হাতের আঁচড়ায়। কাব্য অস্থির বোধ হচ্ছে। কুহু এই প্রবল ঝড়ের মধ্যে ঠিক কতক্ষণ এভাবে ছিল? কাব্য কোনো রকম উঠে দু হাতে কুহুকে পাজা করে তুলে নিল। হঠাৎ চোখ গেল একপাশে দুমড়ে মুচড়ে ফেলে রাখা ওর জ্যাকেটটার দিকে। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। ছোট একটা শ্বাস ফেলে সেটাও তুলে নিল নিজের আরেক হাতে। তারপরে কুহুকে কোলে নিয়ে ওভাবে এগুলো রিসোর্টের দিকে। প্রায় ঘন্টা কুহুর জ্ঞান ফিরছে না এখন অবধি। তিনটে কমফোর্টার দিয়ে ওর শীতে কাঁপতে থাকা শরীর ঢেকে দেওয়া হয়েছে। ভীষণ জ্বরও এসেছে সঙ্গে। সাদাত রিসেপশন থেকে থার্মোমিটার এনে দেখলেন 104 ডিগ্রি জ্বর। এটা দেখেই তো সবার চোখ মাথায়। এতটা সময় ঝড়ে পড়ে থাকলে তো এভাবে আকাশচুম্বী তাপমাত্রা দেখাবেই। ভীষণ চিন্তিত ভঙ্গিতে কুহুর বেডের আশেপাশে পুরো সিদ্দিক পরিবার দাঁড়িয়ে আছেন। কুহুর মাথায় জলপট্টি দিতে দিতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কবিতা। পাশেই সাদাত ডক্টরের সাথে আলাপ সারছেন ফোনে। এত সবের মধ্যে কাব্য দুহাতে আড়াআড়ি ভাঁজ করে রুমের এক কোণে দাঁড়িয়ে আছে, নিশ্চুপ গম্ভীর মুখে। ও এক দৃষ্টিতে কুহুর দিকে চেয়ে রয়েছে, যার চোখ মুখ অসুস্থতায় ফ্যাকাশে, যার মূল হোতা স্বয়ং কাব্য নিজে। সাদাত কল করে শেষ করে কবিতার দিকে তাকালেন। এতক্ষণ কেঁদেও এখন এই ভদ্রমহিলাকে কাঁদতে দেখে ধমকালেন,
কি একটা অবস্থা, কান্না থামাবে তুমি কবিতা? কবিতা আরো জোরে ফোপালে। টিকের জাদুর মতো মেয়ের এই অবস্থা, আর সে কি না থাকবে শান্ত পাষাণের মতো? অত মজার শক্তি নেই কবিতার মধ্যে। কবিতা কান্না আটকে ঠোঁট দাবিয়ে মেয়ের কপালটায় চুমু খেলেন। কপালটাও কি অসম্ভব গরম! কবিতা সেটা দেখে এবার আরো জোরে কেঁদে ফেললেন, বলতে লাগলেন, আমার জাদু, ওর কিসের কষ্ট কুহুর বাবা? আমরা ওকে কেউ কম ভালোবাসি? কেন ও এভাবে ঝরে অজ্ঞান হয়ে পড়ে থাকলো? আমার জানা লাগবে এসব। আজও উঠুক, আমার মেয়ের কষ্ট আমি শুনতে চাই। বলে কবিতা আবার ফুপিয়ে উঠলেন। মেয়েকে দুহাতে আগলে ওর মুখটা ছুঁয়ে দিতে দিতে ডাকলেন আদুরে কণ্ঠে, আম্মু, ও আম্মু, আম্মু উঠো, মা ডাকছি তো তোমাকে। কুহু নীরব। জ্ঞান যে এখনো ফেরেনি, মায়ের ডাকে জবাব দেবে কি করে? সাঁতারের চোখেও জলমলে টলমলে জল। পুরুষ হওয়ায় উনি সেটা ঝটপট লুকিয়ে কায়ার দিকে ফিরে তাকিয়ে কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করেন, তোমরা কি কিছু জানো? তোমাদের সাথেই তো থাকে সবসময়। কায়া কি বলবে? ও আচুকি এসবের মূল হোতা একবার কাব্যের দিকে তাকালো। কাব্যের চোখ মুখ বিমর্ষ। ও তখন স্থির চেয়ে রয়েছে অজ্ঞান হয়ে পড়ে থাকা কুহুর দিকে। কায়া চোখ ফিরিয়ে নিল, মাথাটা নিচু করে কোনো রকমে বলল, আমি জানি না ফুপা। সাদাত দীর্ঘশ্বাস ফেলে স্থির পাশটায় বসলেন। বড় চাচু এইবার গলা খাকারি দিয়ে বললেন, সবাই যার রুমে যাও, এখানে গ্যাদারিং করে লাভ নেই। কুহুর জ্ঞান ফিরলে খবর দিব। সাদাত। সাদাত উত্তরে মাথা নাড়ালেন। তিনি এটাই ভেবে পাচ্ছেন না এতক্ষণ ধরে তার চঞ্চল মেয়ে কত শখ করে সাজেক এসেছেন। মেয়ে ঘুরতে চেয়েছে বলে, আর আজ ওভাবে ঝড়ের মধ্যে একা একা ছিল, কেঁদেছেও, নাক চোখ তো এটাই বলছে। ওর কিসের ভালোবাসা আদরের কমতি? আজ সাদাত সেটা জানতে চাইবেন কুহুর কাছে। মেয়েটা এভাবে কেন কষ্ট পাবে? কার জন্য পাবে? ওর বাবা মা ওকে আদর করে না, ভালোবাসে না? কাব্য সেই কখন থেকে ওভাবেই দাঁড়িয়েছিল, এক মনে নীরবে। কুকুর ফ্যাকাশে মুখটার দিকে যতবার তাকাচ্ছে ততবারই নিজেই নিজেকে বারবার গালি দিচ্ছে। কেন ও এই বেয়াদব অবাধ্য মেয়েকে এই বৃষ্টিতে একা ছেড়েছে? কাব্যের মাথায় কেন আসেনি কুহুর মনস্তাত্ত্বিক অবস্থা ভালো নয়? কাব্য সুন্দরভাবে বোঝানোর পরে মনে হয়েছে কুহু বুঝেছে, কিন্তু এটা বোঝেনি কুহুর মনে সেটা কতটা বিরূপ প্রভাব পড়ে গেছে। কাব্য না চাইতেও কুহু এটাকে বিরহ ভেবেছে। কাব্য আজ অনেক বড় একটা কাজ করে ফেলেছে। মেজো চাচু চাচি কুহুর কাছে জানতে চাইলে কুহুর সত্যটা বলে দিলে কাব্য কি করে মুখ দেখাবে ওদের সামনে? ওরা হয়তো ভেবে বসবেন কাব্য ফায়দা তুলেছে তাদের মেয়ে। কুহুকে আশকারা না দিলে কুহু এত দূর, এটাই ভাববেন তারা। অথচ কাব্য জানে ও কুহুকে এসব ব্যাপারে কখনোই কোনো ধরনের আশকারা লাই দেয়নি। ইনফ্যাক্ট এসব এসব কিভাবে হয়ে গেল ও তো নিজেই জানত না, যদি না কুহু আজ ওকে বলতো। কাব্যের বাবার কথা অনুযায়ী সবাই বেরিয়ে গেল ঘর থেকে। কাব্য এক সময় বেরিয়ে গেল। এই দুই ভাইয়ের জন্য বরাদ্দ রুমটা এসে কাব্য আগে থেকে স্নিগ্ধ কোথায়। আশপাশ ওকে কোথাও দেখতে না পেয়ে এবার সবার আগে কল লাগালো ওর একটা সাইকিয়াট্রিস্ট বন্ধুকে। ও পাশ থেকে রিং হলে মেহেদি কল রিসিভ করো। কাব্যের গলা ভীষণ অন্যরকম, ও কথা তোলে। হ্যালো, কেমন আছিস মেহেদি? ও পাশ থেকে জবাব এলো, এই তো যাচ্ছি দিনকাল। তোর অবস্থা কি? সেপ্টাস ম্যান হয়ে যাচ্ছ দিন দিন। দেখি তো তোর ভার্সিটির ম্যাগাজিনে ইয়া বড় বড় ফটো ছাপে। মেহেদি মজা নিচ্ছে। কাব্য ওসব খুশ গল্পে গেলই না আজ, বরং সরাসরি বলে বসল, একটা প্রবলেমে ফেসে গেছি ভাই, প্লিজ হেল্প কর বন্ধু। মেহেদি ভ্রু কুচকালো। তুই আর প্রবলেম? কাব্য দীর্ঘশ্বাস ফেলে শুধু। মেহেদি সেটা শুনে মজা ছেড়ে বলল, আচ্ছা বল, কি প্রবলেম? কাব্য বলে যায়, আমার কাজিন ওই কুহুকে তো চিনিস, ফ্যামিলি ফাংশনে দেখেছিস মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ছুটাছুটি করে সব সময়। বাবা আমার আদরের দুলালি, কিছু বলা যায় না। বিচার দিতে বসতো সব সময়। মেহেদি মনে করে হেসে উঠে মজা পেয়ে। কাব্য হতাশ শ্বাস ফেলে, ছোট একটা শ্বাস ছেড়ে একসময় বলে ওঠে, ইয়া, শি লাভস মি ম্যান। হোয়াট? মেহেদি চমকে উঠে চাচায়। হ্যাঁ। কাব্য চোখ উল্টে অসহায় শ্বাস ছাড়ে। মেহেদি অবাক হলো, মনে করার চেষ্টা করে বলল, ও আই সি, এই জন্য তো তোর পেছনে ওভাবে ছুটতো, তোর সাথেই থাকতো সব সময়। আমার তখনই সন্দেহ হয়েছে তুই গালি দিবি দেখে তোরে বলি নাই। কাব্য এইবার স্পষ্ট গলায় সিরিয়াস হয়ে বলল, ভাই আমি ওকে বুঝিয়েছি অনেক, কিন্তু ও সেটা নেগেটিভ ওয়েতে নিয়ে নিয়েছে। আজকে দেখে অজ্ঞান হয়ে অবস্থা কাহিল। আমার ভয় লাগছে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে।
তুই ওর সাথে একবার দেখা করবি। আমার ফ্রেন্ড হিসেবে না, ও বুঝতে পারলে হাইপার হয়ে যাবে আমার উপর। ওর সামনে তুই যাবি আমার মেহমান হিসেবে, ওকে কিছু ভার্বাল থেরাপি দিবি, আমার হয়ে ট্রিটমেন্ট করবি। তো ওদের তো এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে। মেহেদি দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা যাব, কবে যেতে হবে? আমরা এখন সাজেকে, 3-4 দিন পরে আমি তোকে কল করছি। কাব্যের জবাব এলো। ওকে, জানাস আমাকে। মেহেদি জবাব। কাব্য ফোন কেটে দেবে, হঠাৎ মেহেদি বলে ওঠে। কাব্য শোন, কাব্য ফোনটা আবার কানে ধরে। মেহেদি আমতা আমতা করে বলে, তোর ওই কাজিন তো সুন্দরী, তার উপরে তোর চাচাতো বোন, চরিত্র ভালো বলা যায়, তোকে ভালোবাসে পাগলের মতো। তাহলে তুই ওকে নিয়ে তো ভাবতেও পারিস, সমস্যা কি? কাব্য ভ্রু কুচকে ফেললো এমন আজগুবি কথা শুনে। তো এখন কি করব? ওর পাগলামের জন্য ওকে বিয়ে করে নেবো দয়া দেখিয়ে? মেহেদি চুপ। কাব্য এবার শান্ত গলায় শোনায়, আমার এইসব বিয়ের রিলেশনশিপের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে দিন দিন। অনেক কথা আছে এর পেছনে, এখন এসব বাড়িয়ে লাভ নেই। কোনোদিন সামনাসামনি দেখা হলে বলবো। শুধু জেনে রাখ, কুহু আমার মতো লুজারকে ডিজার্ভ করে না। ওকে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দেবো।